আসসালামু আলাইকুম। যথারীতি আমার মোটামুটি নিয়মিত গেস্টই ছিলেন। রাজাকি ভাই, আপনার কাছে কয়েকটা বিষয়, বিশেষ করে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রেক্ষিতেই আপনাকে আনবো আলোচনায়। সেটা হচ্ছে জামাত ইসলাম আজকে বড় একটি সমাবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। এটি জামাত ইসলামের জন্য এই প্রথমবারের মতন সোহরাওয়ার্দী উদ্যানের একটি সমাবেশ। এই সমাবেশে তারা রীতিমতো ট্রেন ভাড়া করে চমক দেখিয়েছে। 3 জোড়া ট্রেন বা 4 জোড়া ট্রেন আসছে বিশেষভাবে। তারপরে পরিবহন ভাড়া করে আসছে, অর্থাৎ বড় একটা গ্যাদারিং। তারা, তাদের ধারণা যে 10 লাখের উপর মানুষ হবে এবং কালকে রাতে থেকেই জড়ো হয়েছে। সেই দৃশ্য দেখা যাচ্ছে। তারা যথাসম্ভব রাস্তাঘাটের আইন শৃঙ্খলা বা মানে যানবাহন নিয়ন্ত্রণেরও আহ, কাজ করছে, সহযোগিতা করছে। কিন্তু জামাতের এই সমাবেশে 7টি দফা আছে, সেই দফার কয়েকটি বিষয় আছে যেটা আবার আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপির সাথে সাংঘর্ষিক। যেমন পিয়ার পদ্ধতি চায়, যেমন নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তারা চায়। এই 7 দফা দাবি পূরণ সাপেক্ষে তারা নির্বাচন চায়। আপনি কি মনে করেন যে জামাত ইসলাম, যদি ধরি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, তো তারাও তো একটা ফ্যাক্টর, আবার বিএনপি তারাও একটা বড় ফ্যাক্টর, তাহলে কি সামনের রাজনীতিতে এসব ইস্যু নিয়ে একটা সংঘাতময় পরিস্থিতি আপনি আহ, মনে করছেন বা শঙ্কা করছেন? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। আপনি যে বিষয়টা উপস্থাপন করলেন তার আলোকে যদি শুরু করি এইভাবে, যে একটা বিষয় খুবই পরিষ্কার। বিগত 53 বছরের রাজনীতি বলতে পারবো না, কারণ আমাদের বয়স তো আর রাজনীতি বোঝার বয়স হয় নাই, কিন্তু যে যা থেকে বুঝি, যদি আমি জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন থেকেও যদি ধরি এ পর্যন্ত, আমার কাছে মনে হইতেছে জামাত এখন বাংলাদেশে বর্তমানে জামাতের জীবনে সবচেয়ে বেশি চাঙ্গা হয়েছে দল হিসাবে। তাদের জন্য আমি বলছি না অন্য সব দলের চেয়েও বেশি, বাট তারা একটা বেশ উৎফুল্ল। তারা আজকে ট্রেন রিজার্ভ করে, এটা বেআইনি কিছু না, অধিকার আছে, করছে। এবং 10 লাখ লোকের জামায়াত করবে, এবং সেটা হবে কি না জানি না। তবে হইলে আমি ব্যক্তিগতভাবে আশ্চর্য হব না, এই কারণে জামাত একমাত্র দল যারা শৃঙ্খলাবদ্ধ, যাকে বলা যায় রেজিমেন্টেড। তারা লিস্টেড, তাদের সারা বাংলাদেশে কতজন কর্মী, কতজন সাথী, কতজন কি, জাস্ট লিস্টেড। এবং হুম। সেই মোতাবেক যদি বলে যে 10 লাখ লোকের গ্যাদারিং, তাতে সারপ্রাইজিং কিছু না, যেহেতু রেজিমেন্টেড। আর অন্যান্য দলের বেলায় এটা কি বিরাট ব্যাপক প্রচার করতে হয়, প্রচারণা করতে হয়, টোকাইয়ে আনতে হয়, বিরিয়ানি খাওয়া হইতে হয়, ইত্যাদি ইত্যাদি বহু কিছু আছে। সেই হিসাবে জামাত আহ, এখন চাঙ্গা, মানে বুঝাই যায়। দ্বিতীয় কথা হইলো যে দলীয় প্রভাব যদি ক্ষমতার বা সরকারের উপরে থাকে, সরকারের উপরে তার প্রভাব আছে কিনা সেটা না বললেও একটা জিনিস আমি বুঝি। আমি রাজনীতিতে এই মুহূর্তে যদি সবচেয়ে বড় দলটাকে বড় ভাই বলি, তারপরেরটাকে মেজো ভাই, এবং আরেকটা আছে ছোট ভাই। তো আজকে মেজো ভাইদের সমাবেশ হতে যাচ্ছে। এখন এই যে মেজো ভাইরা কিছু বিষয় নিয়ে উত্থাপন করছে আপনার সংস্কার ইয়েতে, বা নাগরিক মানে ঐক্য পরিষদ, ঐক্যমত্যের যে পরিষদ, সেখানে তারা কতগুলা বেসিক জিনিসে হাত দিয়েছে। যেমন স্থানীয় নির্বাচনটা তারা আগে চায়, পিআর পদ্ধতির নির্বাচন চায়, তারপরে ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, সেটা বিএনপিও হয়তো চায়। কিন্তু এই দুইটা ভাইটাল জায়গা খুবই মারাত্মক বাংলাদেশের জন্য। কারণ হচ্ছে যে আহ, জামাত এর সাথে কিন্তু 2001 সালে বিএনপি একটা বিশাল ঐক্য করছিল, এবং তারপরে তারা ক্ষমতায় যাওয়ার পর 60 সদস্য বিশিষ্ট যে মন্ত্রণালয়, তার ভিতরে সম্ভবত জামাত 4টা মন্ত্রণালয় পেয়েছিল। তো এখন আজকে কিন্তু আবার আমরা দেখতেছি সেই তার বড় ভাই যে আজকে রাজনীতিতে, সেই বড় ভাইরা কিন্তু মেজো ভাইদেরকে দেশ থেকে বিতাড়িত করতে করার স্লোগানও দিচ্ছে। তা এটা কি এরকম মনে হয় যে ভাই ভাইয়ের বিরোধ যে কোনো সময় হতে পারে, ভাই ভাইয়ের মিল যে কোনো সময় হতে পারে, কিন্তু যার ভিতর থেকে আজকে বড় ভাইরা ছোট ভাইদেরকে যে ব্লেমটা দিচ্ছে, ইভেন রাজাকার হিসেবে আখ্যায়িত করে, তারা করুক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু 2001 সালে এদেরকে নিয়েই তো সরকার গঠন করা হয়েছিল। তাহলে এটা কি রাজনীতির কি বৈশিষ্ট্য, যে 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 কোয়ালিটির থাকুক, যার গায়ের থেকে যত গন্ধ থাকুক, প্রয়োজনে ক্ষমতায় যাওয়ার প্রয়োজনে যে কোনো সময় সন্ধি হতে পারে? এটা কি রাজনীতির থিওরি হতে পারে? আদর্শগত ভাবে কি এটা হতে পারে?
আমরা চাই কি একটা রাষ্ট্র পরিচালনা, কথা সোজা বাংলা হলো রাষ্ট্র পরিচালনা করব, এর ভিতরে কোন দলের আইডিওলজি কি সেটা কতখানি দেশের লোকে গ্রহণ করে, প্লাস ওভারসিজ তার ফরেন পলিসি কি হবে, এই দুইটা বিষয়, আভ্যন্তরীণ এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল, এর বাইরে কিছু না। তো আপনি যখন ইন্টারনাল রাজনীতিতে, এক্সটার্নাল রাজনীতি চিন্তা করলে ইন্টারনাল এমন দলের সাথে আপনি সঙ্গ করতেছেন যেটা গ্রহণযোগ্য নাও হইতে পারে, অথচ ক্ষমতায় যাওয়ার জন্য আপনি করতেছেন। তো রাজনৈতিক দলের যদি এই বৈশিষ্ট্য হয়, তাহলে আমরা আবার যখন বলি অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকতে পারবে না, অন্তর্বর্তীকালীন সে এটা করতে পারবে, রাজনৈতিক দলের কমিটমেন্টটা কোথায়, রাজনৈতিক দলগুলোর আইডিওলজিটা কোথায়? আপনি এক আদর্শের, আরেকটা দল আর এক আদর্শের, আপনি ক্ষমতায় যাওয়ার জন্য আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন, এটা তো ঠিক হইলো না। দেশের জনগণ সাফার করে। আর পিয়ার পদ্ধতি যেটা তারা বলছে, পিয়ার পদ্ধতি নিয়ে আমি যদি দুইটা কথা বলি, এর ভালো দিক আর মন্দ দিক আছে। বাংলাদেশের রাজনীতিতে অতীতে কোনো শক্ত বিরোধী দল ছিল না। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে কিন্তু আপনাকে পিয়ার পদ্ধতিতে যেতে হবে। পিয়ার পদ্ধতিতে গেলেই আপনি মনে করেন একটা শক্ত বিরোধী দল পেতে পারেন। কেননা বিয়ে মানে বড় ভাইরা আজকে যে মানে বড় দল যেটা ক্ষমতা আছে, তারা যে পরিমাণ ভোট পেয়ে এই মুহূর্তে নির্বাচনে দেখা যাবে 200-র উপরে তারা আসন পেতে পারে। কিন্তু মেজ ভাইরা বহু জায়গায় দেখা যাবে মাত্র 20,000 15,000 ভোটে অন্তত 20টা 30টা 40টা জায়গায় তারা ব্যর্থ হবে। সারা বাংলাদেশে হয়তো মেজ ভাইরা 3-4-5টা সিট পেতে পারে তাদের অনেক ভোট পাওয়ার পরেও। অনেক ভোট বলতে আমি যদি তাদের সর্বোচ্চ সমস্ত ইসলামী দলগুলার ভোট একসাথে 10%ও ধরি, তাহলে 12 কোটি ভোটের মধ্যে যদি অর্ধেক কাস্ট হয় 50%, তাহলে 6 কোটি ভোটের মধ্যে তারা যদি 10%ও পায় ফর এক্সাম্পল, তাইলে তাদের ভোট আসে কত, বা আরো একটু কমায় যদি 12 কোটি ভোটে ধরেন 12-10 120 কোটি ভোট, বা 1 কোটি ভোট তারা পাবে। 1 কোটি ভোট পাইলে প্রতি সিটে যদি 2 লাখ ভোটে একটা সিট হয়, তাতে 50টা সিট পাবে। আর বিএনপি মিনিমাম 3 কোটি 3.5 কোটি ভোট পাবে কমপক্ষে, যদি 5 কোটিও 6 কোটি কালেকশন হয়। 3 কোটি 3.5 কোটি ভোটে আপনি যদি 2 লাখ একটা সিট হয়, তাহলে 160-70টা সিট পায়। এই পিয়ার পদ্ধতিতে যেটা হয়, সেক্ষেত্রে শক্ত বিরোধী দল হতে পারে। আমি বলছি না পিয়ার পদ্ধতির সাপোর্টার, আমি অ্যানালাইসিস দিচ্ছি। পিয়ার পদ্ধতিতে এটা হতে পারে। 1, 2, পিয়ার পদ্ধতির আরেকটা সুবিধা হলেই যে ব্যক্তি ভোট দিচ্ছেন তিনি জানতেছেন তার ভোটের ভিত্তিতে কেউ না কেউ প্রতিনিধি হয়ে ঢুকবে তো সংসদে, ভোটের ভিত্তিতে। অনেকে একটা মিসলিড করে, ভোট দিব কলিমুদ্দিনে, সংসদে যাবে সলিমুদ্দিন। ইট ইজ অ্যাবসলিউটলি ফলস, অ্যাবসলিউটলি মিথ্যা কথা। তারা জানেই না পিয়ার পদ্ধতির সিস্টেমই হইলো প্রতিটা দল 1 থেকে সিরিয়াল 300 পর্যন্ত তাদের এমপি যাদেরকে নির্বাচিত করতে চায় তাদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিবে। আর পিয়ার পদ্ধতিতে ভোটটা হবে দলের মার্কায়। এখন যদি বিএনপি 160টা 70টা 80টা সিট পায় পিয়ার পদ্ধতিতে, তখন ওই যে নির্বাচন কমিশনে যে তালিকা দিয়েছিল ওই 1 থেকে 180টা মেম্বার ব্যক্তিকে তারা সংসদে এমপি হিসেবে মনোনয়ন দিবে। একইভাবে অন্যান্য দল। কিন্তু কেউ কেউ বলে আমি ভোট দিব একজনের, পাস করবে আর একজন, ইট ইজ নট কারেক্ট। এখন আসেন এই 1 নম্বর মেরিটস হইলো শক্ত বিরোধী দল পাবেন, 2 ভোটটা বিফলে যাচ্ছে না, এটা হলো মেরিটস। আর ডিমেরিটস হইলো আপনি দুর্বল সরকার পাবেন। দুর্বল সরকার মানে আপনি কথায় কথায় ওয়াকআউট, কথায় কথায় মানে গভর্নমেন্টের উপরে খুব টর্চার হবে, গভর্নমেন্ট সবসময় নড়ে বড়ে থাকবে, যে কোনো সময় ইউনাইটেড হয়ে একটা গভর্নমেন্টকে ফেলে দিতে পারে। এগুলো আমি মেরিটস আর ডিমেরিটস বললাম। এবার আসেন স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন যদি বলেন আগে আর পরে, আগের তফাৎ কি আর পরের তফাৎ কি? যদি স্থানীয় নির্বাচন আগে হয়ে যায় তাহলে কি হয়? কেউ জানে না দলীয় এমপি কে হবে, এবং স্থানীয় নির্বাচনে একাধিক ব্যক্তির থেকে একটা দলের কেউ না কেউ ইউনিয়ন চেয়ারম্যান হবে। একই কায়দায় একটা দলের একাধিক ব্যক্তি থেকে কেউ না কেউ উপজেলা চেয়ারম্যান হবে, এবং এই উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান দুইজনের ভিতরে নিয়ন্ত্রণ একের উপরে অপরের নাও থাকতে পারে, বাট রাজনীতি করবে। এরপরে যদি আপনি এমপি নির্বাচন করেন, তখন এমপি হওয়ার পর এমপির কিন্তু আর কোনো ক্ষমতা থাকে না উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করার বা সিলেক্ট করার প্রার্থী হিসাবে। ফলে কি হয়, আগে যদি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হয়, তাহলে এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান, এই 3 জনের মধ্যে সমন্বয় হওয়া কঠিন, এবং সেখানে রাজনীতি করতে গেলে একটা বেগ পেতে হয়। আর যদি আগে এমপি নির্বাচন হয়, তারপরে কি হয়,
প্রথম এমপি নির্বাচন হয়ে গেলে তারপরে তার ইচ্ছা ছাড়া উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন চেয়ারম্যান কেউ হইতে পারে না, এবং তখন একই দলের একাধিক ব্যক্তি সাধারণত থাকে না। সেক্ষেত্রে কি হয়, এমপির মনোনীত প্রার্থী উপজেলা চেয়ারম্যান হয়, এমপির মনোনীত প্রার্থী ইউনিয়ন চেয়ারম্যান হয়, এবং এই তিনজনে মিলে একটা মব করতে পারে। আমরা অতীতে দেখেছি বাংলাদেশে নির্বাচিত 300 এমপি 300 এলাকার মবের বাদশা হন, অর্থাৎ ওই এমপি, ওই উপজেলা চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন চেয়ারম্যান তিনে মিলে যা করে এর বাইরে ওই এলাকায় আর কিছু হয় না, এবং প্রশাসন তখন তৃতীয় ব্যক্তি বা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। সুতরাং যদি এই দেশে আপনি মব দূর করতে চান, রাজনৈতিক মব যদি দূর করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আগে করতে হবে, তারপরে আপনি এমপি নির্বাচন করবেন। আর যদি মনে করেন যে না, রাজনৈতিক মব বজায় রাখবেন, আমরা বিগত নির্বাচনগুলো দেখেছি এমপির বাইরে কেউ যাইতে পারে না। এমপির কাজ হলো পার্লামেন্টে শুধু আইন প্রণয়ন করা, অথচ এমপি বাংলাদেশের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রে, চিফ ইঞ্জিনিয়ার ডাইকে ধমকায়, নানান অফিসে যায়, কাজ বাগায়, এইটা করে সেইটা করে, উপজেলার ডেভেলপমেন্ট ওয়ার্ক সেটা এমপির নিয়ন্ত্রণে থাকে, অথচ তার কাজ কিন্তু শুধুই আইন প্রণয়ন করা। এবং এমপিদেরকে যদি এটার ভিতরে আপনি সীমাবদ্ধ রাখতে পারেন যে আইন প্রণয়ন করা ছাড়া কোনো কাজে তারা শরিক হইতে পারবে না, স্টেপ নিতে পারবে না, অর্থনৈতিক কোন ডেভেলপমেন্টের কাজ যেতে পারবে না, আপনি নিশ্চিত করেন, আইন করেন, আপনি দেখবেন এমপির জন্য প্রার্থী খুঁজে পাবেন না। আর যে সমস্ত এমপির এরকম লোভ থাকে ক্ষমতায় থেকে কাজ আদায় করবে, বিরাট বিরাট মেগা প্রজেক্ট থেকে শেয়ার নেবে, কাজ করবে, তাহলে আল্লাহর ওয়াস্তে ইউ আর জাস্ট ডিসকোয়ালিফাইড টু বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট। আপনি উপজেলা চেয়ারম্যান হন, আপনি ইউনিয়ন চেয়ারম্যান হন, ওখানে ওই এলজিআরডির সাথে আপনারা কাজ করবেন যেটার জন্য আপনার যেটা যোগ্য। আর যদি নিজেকে মনে করেন যে আপনি আইন প্রণয়ন করবেন, তার আগে আপনি ভাববেন যে আপনি আইন প্রণয়ন করার জন্য যোগ্য ব্যক্তি কিনা, কিংবা একটা ব্যক্তি আইন বানাইলে বাংলায় পইরা বোঝেন কিনা, এটা ভাইবে তারপর এমপি নির্বাচনের জন্য আইসেন। আপনি যদি সব ওই আওয়ামী লীগ যেভাবে নমিনেশন দিচ্ছে, অতীতে আমরা দেখছি কে কিভাবে নমিনেশন দেয়, কে কোথায় গান গায়, কে কোথায় খেলে, ঢুকাই দিতেছেন পার্লামেন্টে, হা জয়যুক্ত, হা জয়যুক্ত। যদি বিবেক থাকে, বিবেচনা থাকে, জুলাই আন্দোলনের পরে নিজেরা যদি আইন প্রণয়নকারী সংস্থার মেম্বার হিসেবে যোগ্য মনে করেন যে বাংলা পড়তে পারেন ভালো করে, তাইলে পার্লামেন্টে যান। আপনি যদি মূর্খ থাকেন, আপনাদের টাকার প্রভাব থাকে, আল্লাহর হস্তে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যান, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে যান, দেশটাকে গান্দা করেন না। আপনারা কিন্তু কেউ সুনাম নিয়ে এখন পর্যন্ত পতিত সরকার বা আগের সরকার যারাই আমাদের কাছে পরীক্ষিত দল, কেউ বাংলাদেশে কোনো সুনাম নিয়ে এখনো বসবাস করতে পারেন নাই। আপনাদের কোনো ব্যক্তির নামে এখন কিন্তু কোথাও জিকির হয় না, এগুলো মাথায় রাখতে হবে। সুতরাং আমি আপনাকে বুঝাইলাম যে এই নির্বাচনে, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন যে আগে হয়, কোন এমপি বাংলাদেশে মব করতে পারবে না, আপনি লেখা রাখেন। আর আগে এমপি নির্বাচন হইলি এই দেশে মব বহাল থাকবে, খালি গল্প করে অমুকে এর পিটায় মব। মব তো বাংলাদেশের সমস্ত এমপিরা গত যুগ যুগ ধরে এমপিরা মবগিরি করে আসতেছে।